তোমাদের সামনে যদি একটা ডায়াগ্রাম, তোমরা কি এটা তোমাদের দেখতেছো? সামনে আসছে তোমাদের? দাঁড়াও, এখানে দেখো যে হ্যাং করছে। আচ্ছা, এটা দেখো যে আমরা আসলে কি করব, আমরা একটা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব থ্রু দা কোর্সেস। সামনের আরো কিছু ক্লাসের পরে আমরা একটা ফর্মুলা ডিরাইভ করার চেষ্টা করব, যেই ফর্মুলা আমার হচ্ছে এই গ্রাফ ওয়ান, এটাকে আমরা ধরো যদি গ্রাফ ওয়ান বলি, বা এই যে গ্রাফটা দেখতেছো এইটা এক্সপ্লেইন করবে, ঠিক আছে? ওই ফর্মুলার মাধ্যমে আমরা এইটা এক্সপ্লেইন করতে পারবো। এখন যদি খেয়াল করো এই গ্রাফটা কিসের, এটা ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকের ক্লাসে আমি রিকোয়েস্ট করবো, তোমাদের সামনে তো খাতা কলম নিয়ে বসতে বলছি সবাইকে। আমার অনেক ইনফরমেশন থাকবে আজকের, তো এই ইনফরমেশন সব হয়তো আমি লিখবো না, তো তোমরা যেটা তোমাদের মনে হবে যে হয়তো মনে থাকবে না সেটা লিখে নিতে পারো, বুঝতে পারছো? প্লাস যেহেতু ভিডিও রেকর্ড করে ফয়সাল, তো ওখান থেকে তোমরা আবার পরবর্তীতে এই করতে পারবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমাদের এই গ্রাফটা দেখো, এটা হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এটা আসলে কি, এটা আসলে দেখো যে তুমি যদি ওয়াই এক্সিস এ দেখো, এটা হচ্ছে একটা ভ্যালু 10 টু দি পাওয়ার একটা ভ্যালু, তার মানে ওয়াই এক্সিসটা কি আমার লগারিদমিক স্কেলে দেয়া আছে, রাইট? আর এক্স এক্সিসটা আছে কি রেসিপ্রোকাল অফ টেম্পারেচার, দেখতেছো 1000 ডিভাইডেড বাই টি পার কেলভিন, রেসিপ্রোকাল অফ টেম্পারেচার আকারে দেয়া আছে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা যে ইকুয়েশনটা যেটা ডিরাইভ করব এবং যে ইকুয়েশন মাধ্যমে এই গ্রাফটা আমরা এক্সপ্লেইন করব, সেই ইকুয়েশনটা হচ্ছে আসলে কনসেন্ট্রেশন অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এই ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কি সেগুলোতে পরে আসতেছে, ক্যারিয়ার কনসেন্ট্রেশনই কি সেটাতেও আসতেছে পরে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো এই যে এন আই, ঠিক আছে, এন নিচে যে সাবস্ক্রিপ্ট দেয়া আছে আই পার সেন্টিমিটার কিউব, এটাই হচ্ছে আসলে আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। এইটা হচ্ছে অল অ্যাবাউট দ্য গ্রাফ, যেখানে এক্স এক্সিস লগারিদম, ওয়াই এক্সিস হচ্ছে লগারিদমিক স্কেলে 10 এর পাওয়ার হিসেবে। আচ্ছা, এখন যেহেতু এক্স এক্সিস হচ্ছে আমার ইনভার্স বা রেসিপ্রোকাল অফ টেম্পারেচার, তার মানে কি আমি এই এক্সিস বরাবর যত সামনে আগাবো, খেয়াল করো যে টেম্পারেচার তত কমতেছে। এখানে একটা পয়েন্ট দেখানো হয়েছে 300 কেলভিন, আমরা জানি 300 কেলভিন হচ্ছে রুম টেম্পারেচার, তো রুম টেম্পারেচার পয়েন্টটা দেখানো হয়েছে। তো আমরা যত এর থেকে পিছাই গেছি তত কি টেম্পারেচার বাড়তেছে, কারণ কি এটা হচ্ছে রেসিপ্রোকাল অফ টেম্পারেচার বা ইনভার্স অফ টেম্পারেচার, 1000 বাই টি, আমার এক্স এক্সিসটা এইভাবে ডিফাইন। আচ্ছা, এখন এখানে দেখো একটু খেয়াল করো যে আমার ডিফারেন্ট ডিফারেন্ট সেমিকন্ডাক্টরের জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রেট লাইন পাচ্ছি, যেমন জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইড। এবং তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে স্যার আমরা রেসিপ্রোকাল অফ টেম্পারেচার কেন নিছি, আমরা শুধু টেম্পারেচার নিলে কি হইতো? শুধু টেম্পারেচার নিলে সমস্যা যেটা ছিল যে আমরা যদি শুধু টেম্পারেচার নিতাম তাহলে এরকম লিনিয়ার কার্ভ পাইতাম না। আর কার্ভ লিনিয়ার পাওয়ার সুবিধা হচ্ছে সেটা সহজেই ইকুয়েশনের মাধ্যমে এক্সপ্লেন করা যায়, এবং লিনিয়ার একটা কার্ভ থেকে সহজে কি পয়েন্ট এক্সট্রাক্ট করা যায়, তাই না? আমি যদি এখন এই কার্ভের কি পয়েন্ট, তাহলে এই পয়েন্টগুলোর মধ্যে কোরিলেশন বের করা সহজ, বাট নন লিনিয়ার কার্ভের ক্ষেত্রে সেটা ডিফিকাল্ট, যার জন্য লিনিয়ার কার্ভ যাতে আসে এই জন্য আমরা রেসিপ্রোকাল অফ টেম্পারেচার নিচ্ছি, ঠিক আছে? এখন আমাদের এখানে দেখো জার্মেনিয়ামের, সিলিকনের, গ্যালিয়াম আর্সেনাইডের এগুলো কি মানে ডিফারেন্ট কার্ভ আসতেছে, রাইট? ডিফারেন্ট ডিফারেন্ট লাইন আসতেছে। তো আমাদের হচ্ছে স্টাডি, আমরা যে যখন ইকুয়েশনের মাধ্যমে জিনিসটাকে এক্সপ্লেন করবো তখন আমরা দেখব আসলে এই প্যারামিটার চেঞ্জের জন্য জার্মেনিয়াম, তারপর সিলিকন, গ্যালিয়াম আর্সেনাইডের এই চেঞ্জ গুলোর জন্য আসলে কোন কোন প্যারামিটার রেসপন্সিবল বা কোন কোন প্যারামিটার অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো দেখব। এবং এরকম একটা সিমিলার স্টাডি, এটা কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, একটা সিমিলার স্টাডি আমরা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য করব, ঠিক আছে? এটা গেল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য একটা গ্রাফ। সিমিলারলি আরেকটা গ্রাফ যেটা হচ্ছে এক্সট্রিনসিক বা ডোপড সেমিকন্ডাক্টরের জন্য সিমিলার স্টাডি আমরা ক্যারি আউট করব, ঠিক আছে? এখন আমরা যদি ইয়েতে খেয়াল করি যে এক্সট্রিনসিক,
ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সুবিধা কি? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন সেম, ঠিক আছে? যার জন্য ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে, এখানে আমি যদি এটা একটু তোমাদের লিখে দিই তাহলে বুঝতে পারবে। আচ্ছা, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, এটা একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে electron and hole characteristics, sorry, concentration are same. এই পুরোটা লিখলাম না, শর্টে লিখলাম, ঠিক আছে? তো ইন্ট্রিনসিকে যেহেতু ইলেকট্রন আর হোল কনসেন্ট্রেশন সেম, যার জন্য দেখো আমরা যখন এই গ্রাফের মধ্যে আমরা যখন দেখতেছি, ঠিক আছে, যার জন্য আমরা বলতেছি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এবং আমরা এনআই দ্বারা বুঝাইতেছি যে এন বলতে এখানে হচ্ছে এন টাইপ ক্যারিয়ার, দ্যাট মিন্স ইলেকট্রন কনসেন্ট্রেশন, আর আই মানে হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। সো এনআই দ্বারা বুঝাইতেছি আমি ইলেকট্রন কনসেন্ট্রেশন, বাট আমি বলতেছি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, কারণ কি এটাই হোল কনসেন্ট্রেশন, বোঝা যাচ্ছে? যেহেতু ইন্ট্রিনসিক। কেউ একজন রেসপন্স করো, বুঝতেছো কি? হ্যাঁ, ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন, কোথাও না বুঝলে কোশ্চেন করো, ঠিক আছে? ওকে, সো ইন্ট্রিনসিক, ওকে ওকে, সো ইন্ট্রিনসিকে হচ্ছে আমাদের ক্যারিয়ার কনসেন্ট্রেশন বলতেই আমাদের ইলেকট্রন প্লাস হোল, কারণ দুইটারই কনসেন্ট্রেশন সমান থাকে। বাট এক্সট্রিনসিকের ক্ষেত্রে কেসটা ডিফারেন্ট। এক্সট্রিনসিকের ক্ষেত্রে কি হয়, আমাদের এখানে যদি আমরা দেখি এক্সট্রিনসিকের ক্ষেত্রে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নট সেম শুধু লেখা, ঠিক আছে, বুঝে নিও বাকিরা। এক্সট্রিনসিকের ক্ষেত্রে আমার ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন সেম নয়, এবং সেখানে দুই ধরনের ক্যারিয়ার থাকে, ঠিক আছে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে এটা সেম নয়, প্লাস দুই ধরনের ক্যারিয়ার থাকে, টু ক্যারিয়ার্স। একটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর একটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এটা ডোপিং এর উপর ডিপেন্ড করে, মেজরিটি না মাইনরিটি হবে সেটা হচ্ছে ডোপিং এর উপর ডিপেন্ড করে। ডোপিং যদি এন টাইপ ডোপিং হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার, হ্যাঁ সেটাই। যদি এন টাইপ ডোপিং হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে তখন হোলস। আর যদি পি টাইপ ডোপিং হয় তাহলে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোলস এবং মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। বোঝা গেছে? নাম থেকে বোঝা যায়। এনএস গ্রাফটা, ওই গ্রাফে তো এখনো যাচ্ছি না আমি আসতেছি। আগে কিছু ইনফরমেশন দরকার আমাদের এক্সট্রিনসিকটা এক্সপ্লেইন করার জন্য। স্যার ইলেকট্রন মেজরিটি আর পি টাইপ হচ্ছে যে হোল মেজরিটি। হ্যাঁ, এন টাইপ ডোপিং এ ইলেকট্রন মেজরিটি এবং পি টাইপ ডোপিং এ হচ্ছে হোল মেজরিটি, ঠিক আছে? আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মানে ডোপিং থাকতে পারে, ডোপিং যে থাকবে না তা না, পুরোপুরি পিওর হইতে হবে তা না, বাট ডোপিং এর পরে যদি ইলেকট্রন হোল কনসেন্ট্রেশন একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেয়, সেম কনসেন্ট্রেশন থাকে, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক। আর যদি সেম না থাকে তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এখন এন টাইপ ডোপিং করলে কি ফ্রি ইলেকট্রন বেশি থাকে না? তোমরা ডোপিং পড়ছো তো, এন টাইপ ডোপিং এ ফ্রি ইলেকট্রন মানে বেশি থাকে, তার মানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, মাইনরিটি ক্যারিয়ার হোল। আর পি টাইপ ডোপিং এ হচ্ছে হোল, এক্সট্রা হোল রিলিজ হয়, তো হোল বেশি থাকে, তো মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে তখন ইলেকট্রন, ঠিক আছে? ওকে জি স্যার। এক্সট্রিনসিকের ক্ষেত্রে আমাদের গ্রাফটা ডিফারেন্ট হবে। আমরা যদি এক্সট্রিনসিকের গ্রাফটা দেখি, এক্সট্রিনসিকের ক্ষেত্রে কি আমাদের গ্রাফটা অবশ্যই ডিফারেন্ট হবে। যদি এক্সট্রিনসিকের গ্রাফটা দেখি, দেখো মেজরিটি ক্যারিয়ার সেমি কনসেন্ট্রেশন ইন এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, তার মানে হচ্ছে এক্সট্রিনসিকের ক্ষেত্রে যেহেতু দুই ধরনের আছে, মেজরিটি আছে প্লাস কি মাইনরিটি আছে, তাই না? তো আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য মেজরিটি মাইনরিটি এই দুইটার সেপারেট গ্রাফ হবে, ঠিক আছে? বাট আমাদের ফোকাস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ক্ষেত্রে। আগে শুধু ক্যারিয়ার কনসেন্ট্রেশনে ফোকাস রাখলেই চলতো, আগে মেজরিটি মাইনরিটি কোনো ইস্যু ছিল না, যেহেতু আমাদের
সেম ইলেকট্রন ক্যারিয়ার কনসেন্ট্রেশনই হোল ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেটাই হচ্ছে আলটিমেটলি সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এখন কি মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, মাইনরিটি কনসেন্ট্রেশনের দিকে, ঠিক আছে? বলো। স্যার বুঝি নাই স্যার, বুঝো নাই মানে কথা মানে কথা ক্লিয়ার আসে নাই। কথা ক্লিয়ার আসে নাই? কথা একটু ভাঙা ভাঙা আসে আর কি, ডিস্টার্ব করে। মানে স্যার একটু স্যার জোরে বললে ভালো হয় স্যার। আচ্ছা ধরো আমি একটু হোল্ড করো, দেখি আমি একটু এর দিকে মুভ করার ট্রাই করি। হ্যাঁ, ওয়াইফাই এর কাছাকাছি মুভ করার ট্রাই করি। আসলে এখানে নেটের কানেকশন খুব বাজে বাসায়, দেখি তারপর কি করা যায়। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন যেটা বলতেছিলাম যে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন এবং মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন দুইটা ভাগে ভাগ হচ্ছে আমাদের যখন ডোপিং করা হচ্ছে, ঠিক আছে? এক্সট্রিনসিক যখন সেমিকন্ডাক্টর। কথা কি এখন ক্লিয়ার আসতেছে মোটামুটি? স্যার জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওকে ওকে। তো আমাদের আগের বার কি ছিল? আগের বার জাস্ট আমরা ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করতেছিলাম, কারণ আমাদের ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা ইলেকট্রন ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেটাই হচ্ছে আমার হোল ক্যারিয়ার কনসেন্ট্রেশন, রাইট? বাট এক্সট্রিনসিকের ক্ষেত্রে দুটা ভাগ আছে, মেজরিটি আছে, মাইনরিটি আছে। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে মেজরিটির দিকে, মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের দিকে, বিকজ দ্য কারেন্ট ফ্লো ইজ ডিটারমাইন্ড অ্যাকচুয়ালি বাই দ্য মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, তাই না? In case of n-type doping, we assume that the current is flowing because of the flow of charge, and because of in p-type doping we assume that the current is flowing because of holes. That's why our concern is majority carrier concentration extrinsic semiconductor এর ক্ষেত্রে, ঠিক আছে? তো এখানে দেখো, যদি গ্রাফের y axis এ আমরা কি n সাবস্ক্রিপ্ট n0 দ্বারা ডিনোট করছি এবং x axis এ আগের মতো লগারিদমিক স্কেলে রেসিপ্রোকাল অফ টেম্পারেচার নিছি, তাই না? এখন হ্যাঁ, এখানে এই যে ক্যাপিটাল এন, প্রথম এন যেটা এখানে, যে এই যে প্রথম এন যেটা আছে, এই দিস এন স্ট্যান্ডস ফর ইলেকট্রন কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটা যদি আমার পি থাকতো তাহলে বুঝতাম আমরা দিস ইজ হোল কনসেন্ট্রেশন, ওকে? দেন আমাদের সাবস্ক্রিপ্টের যে এন আছে এটা দিয়ে বোঝায় দ্য টাইপ অফ সেমিকন্ডাক্টর, এটা এন টাইপ না পি টাইপ, ঠিক আছে? ওকে, এন্ড দিস জিরো ও জিরো দাও, ও দাও, যে কোনো একটা জিরো দিলেই, আই প্রিফার জিরো, সো পুট জিরো হিয়ার। জিরো হচ্ছে টু স্টেট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সেমিকন্ডাক্টর ইজ ইন ইকুইলিব্রিয়াম। বুঝা যাচ্ছে? তোমরা এই জিনিসটা লিখে রাখতে পারো ছেলে, কোনটা কি ডিনোট করতেছে। এন ডিনোট, হ্যাঁ এই এন ডিনোট করে প্রথম এন হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন, সাবস্ক্রিপ্টের এন হচ্ছে টাইপ অফ সেমিকন্ডাক্টর, আর জিরো হচ্ছে টু স্টেট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সেমিকন্ডাক্টর ইজ ইন ইকুইলিব্রিয়াম। বুঝতেছো? জি স্যার। ওকে, আচ্ছা এই ওয়াই এক্সিস এর ক্যাপিটাল এন যেটা, আই মিন ক্যাপিটাল এন না, যেটা হচ্ছে এন যেটা, সেটা হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন। আর সাবস্ক্রিপ্টের এন টাইপ অফ দ্য সেমিকন্ডাক্টর, whether it is n type or p type, and the zero stands to state that the semiconductor is in equilibrium. বোঝা গেছে এখন? ওকে, আচ্ছা, সো লেটস মুভ অন। সো আমাদের ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস ইন আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টরে আমাদের মেজরিটি কি? ইলেকট্রন না? জি স্যার। আর পি টাইপে হচ্ছে হোল, রাইট? এখানে দেখো তো, এই গ্রাফের জন্য যদি খেয়াল করো, এখানে এক্সট্রা আরেকটা ইনফরমেশন অ্যাড করা হয়েছে, সেটা কি? দেখো এন ডি, দেখতেছো? এন সাবস্ক্রিপ্ট ডি,
জি এই স্যার। যে গ্রাফের নিচে, হ্যাঁ, এই যে 1 into 10 to the power 15, 5 into 10 to the power 15, 1 into 10 to the power 16. So this is doping concentration, ঠিক আছে? তো আমাদের এই ডোপিং কনসেন্ট্রেশনেরও দরকার আছে এই গ্রাফ এক্সপ্লেন করার জন্য। এখন দেখো আমাদের প্রিভিয়াস গ্রাফে একটা ম্যাটেরিয়ালের জন্য আমরা কি একটা কার্ভই পাইছি, রাইট? ফর এক্সাম্পল ফর জার্মেনিয়াম উই হ্যাড দ্য রেড লাইন, ফর সিলিকন উই হ্যাড দ্য ব্লু লাইন, এন্ড ফর গ্যালিয়াম আর্সেনাইড we had a similar line in black, right? But জি স্যার। in extrinsic semiconductor এখানে দেখো এইটা অ্যাকচুয়ালি একটা মাত্র ম্যাটেরিয়ালের জন্য, এবং এখানে যেটা প্লট করা হয়েছে এটা সিলিকনের জন্য, ঠিক আছে? সিলিকনের জন্যই কি আমরা তিনটা ডিফারেন্ট কার্ভ পাচ্ছি ফর ডিফারেন্ট ডোপিং কনসেন্ট্রেশন। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবং এই গ্রাফের কয়েকটা ধাপ আছে। তুমি যদি এই গ্রাফটা খেয়াল করো, দেখো শুরুতে আমি একটু লিনিয়ার একটা রিজিয়ন পাওয়া গেছে না? শুরুতে এই যে লম্বা একটা দাগ, তিনটা গ্রাফকে যে ইন্টারসেক্ট করছে একটা লাইন, এটা লিনিয়ার, রাইট? জি স্যার। সিমিলারলি এই গ্রাফের মাঝে একটা স্যাচুরেশনের মতো রিজিয়ন পাওয়া গেছে তিনটারই, রাইট? যে একটা পার্টিকুলার পোরশন কি স্যাচুরেশনের মতো আছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবং আরেকটা হচ্ছে এই যে নিচের দিকে নেমে গেছে, রাইট? নন লিনিয়ার পোরশন। হ্যাঁ, এটাও লিনিয়ার। তুমি যদি এই পোরশনটা কাট করো তাহলে এটা কিন্তু লিনিয়ার। ফর এক্সাম্পল এখান থেকে যদি কাট করো তাহলে এটা কিন্তু কি লিনিয়ার, রাইট? তো আমাদের এখানে যে গ্রাফটা দুইটা লিনিয়ার এবং একটা স্যাচুরেশনের মতো পোরশন, তার মানে একটা পার্টিকুলার রিজিয়ন আছে যখন হচ্ছে কি আমার কনসেন্ট্রেশন টেম্পারেচার চেঞ্জের সাথে ভ্যারি করতেছে না, তাই না? এই রিজিয়নটা, ঠিক আছে? জি স্যার। তো আমরা এই জিনিসগুলোও এক্সপ্লেন করব যখন আমরা ওই ইকুয়েশনের থ্রুতে এক্সপ্লেন করব, ঠিক আছে? এই স্ট্রেট লাইন কেন আসছে। এদিকে দুইটা লিনিয়ার রিজিয়ন আছে আর একটা স্যাচুরেশন রিজিয়ন আছে স্যার। একটা স্ট্রেট লাইন আছে, স্যাচুরেশন না, স্ট্রেট লাইন। আমরা বলতেছি যে স্যাচুরেশনের মতো, যেখানে টেম্পারেচার বাড়ানোর পরেও আমাদের কনসেন্ট্রেশনে চেঞ্জ আসতেছে না, ঠিক আছে? জি স্যার। তিনটা লিনিয়ার কোথায় দেখতেছো তুমি? এটা একটা লিনিয়ার, এটা একটা লিনিয়ার, এদিকে আর কোথায় লিনিয়ার পাইলা? স্যার ও তিনটা স্যার দাগের কথা বলতেছে, এই যে তিনটাতে দাগ আচ্ছা, একই না গেল। না, লিনিয়ার বলতে কি, লিনিয়ারের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তোমার ভ্যালু চেঞ্জের সাথে সাথে লিনিয়ারলি বাড়তে থাকবে। যখন চেঞ্জ হবে না তখন তো লিনিয়ার না, বুঝো নাই? ঠিক আছে, লিনিয়ার হচ্ছে তুমি ওই যে ওহমস ল এর কার্ভটা কেমন লিনিয়ার, তার মানে কি আমরা যখন এক্স এক্সিস এর ভ্যালু বাড়াইতে থাকি ওয়াই এক্সিস এর ভ্যালু ইন অ্যাকর্ডিং টু এক্স এক্সিস বাড়তে থাকে, ওইটাকে এইজন্য আমরা লিনিয়ার বলি। তো যখন বাড়তেছে না তখন সেটা লিনিয়ার না, ঠিক আছে? তো আমাদের দুইটা লিনিয়ার আছে এখানে, দেখো, ঠিক আছে? বাড়তে বা কমতে মানে এক্স এক্সিস প্রপোর্শনাল রিলেশন থাকলেই সেটা হচ্ছে আমার লিনিয়ার রিলেশনশিপ, প্রপোর্শনাল না থাকলে সেটা লিনিয়ার। এনিওয়ে, সো আমরা এখন এই জিনিসটা এক্সপ্লেন করব, এবং এই যে রিজিয়নটা আছে যতটুকুতে ফিক্স থাকতেছে এই রিজিয়নটাকে বলা হয় এক্সট্রিনজিক রেঞ্জ, ঠিক আছে? এক্সট্রিনজিক রেঞ্জ, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে যে ডোপিং যত বাড়ানো হয়, ঠিক আছে, এক্সট্রিনজিক রেঞ্জ তত ওয়াইড হয়। বুঝতেছো কি বলতেছি? ডোপিং যত বাড়ানো হয় এক্সট্রিনজিক রেঞ্জ যেটা তত ওয়াইড হয়। এক্সট্রিনজিক রেঞ্জ কোনটা? এই যে স্ট্রেট লাইন, ঠিক আছে, মানে সোজা লাইন, যেটা হরাইজন্টাল লাইন, যেটা হচ্ছে আমার ডিনোট করে যে টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথেও কনসেন্ট্রেশনে কোনো চেঞ্জ আসতেছে না। এই যে মিডল রিজিয়নটা, এইটা হচ্ছে এক্সট্রিনজিক রেঞ্জ। এবং আমি বলতেছি ডোপিং কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে এক্সট্রিনজিক রেঞ্জ ওয়াইড হয়। এখানে দেখো হ্যাঁ, গ্রাফ থেকে কিন্তু এই জিনিসটা খুব একটা ক্লিয়ার না, বরঞ্চ গ্রাফ থেকে উল্টাটা মনে হচ্ছে, তাই না? গ্রাফ থেকে মনে হচ্ছে না যে কনসেন্ট্রেশন যখন কম 1 into 10 to the power 15 তখন বেশি ওয়াইড এই স্ট্রেট হরাইজন্টাল লাইনটা, তখন বাড়ানো হচ্ছে তখন কমছে, এরকম মনে হচ্ছে না? জি স্যার। এরকম মনে হওয়ার কারণটা হচ্ছে দেখো তুমি যে এখানে টেম্পারেচার কত, দেখো 66.7 কেলভিন, তাই না?
রাইট? হ্যাঁ, এবং এখানে টেম্পারেচার কত 300 কেলভিন, এবং এটার উপরে গেলে টেম্পারেচার কত আরো বেশি হচ্ছে। হ্যাঁ, বেশি হচ্ছে, এবং যখন জিরোর কাছাকাছি তার মানে এখানে টেম্পারেচার ইজ ক্লোজ টু ইনফিনিটি, তাই না? এখানে টেম্পারেচার ইজ ক্লোজ টু ইনফিনিটি। এই টার্ম ইজ ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস টেম্পারেচার ইজ ক্লোজ টু ইনফিনিটি, তাই না? যেহেতু রেসিপ্রোকাল, টেম্পারেচার ইজ ক্লোজ টু ইনফিনিটি। তো ইনফিনিটির ক্লোজ হয়, দেখো এখানে আর 10 মিনিট আছে আমাদের, এরপরে আবার তোমাদের জয়েন করতে হবে। তো এখানে আমাদের যে রেঞ্জটা সেটা কিন্তু একটা হিউজ রেঞ্জ, রাইট? 300 কেলভিন থেকে ইনফিনিটি কেলভিন পর্যন্ত একটা হিউজ রেঞ্জ। আর এখানে অনেক লো টেম্পারেচার, অনেক লো রেঞ্জ। তো ওই হিউজ রেঞ্জটা আসলে কাট হয়ে গেছে, আমরা কম্প্রেস করে ড্র করছি, যার জন্য এই প্রপার্টিটা উল্টা মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি যদি পুরাটা ড্র করা যেত, আমাদের যদি বিশাল একটা গ্রাফ থাকতো সামনে, তাহলে আমরা দেখতে পারতাম যে হ্যাঁ আসলে আমরা যদি ডোপিং ইনক্রিজ করি তাহলে আমাদের ইনক্রিজ হচ্ছে এই এক্সট্রিনজিক যে রেঞ্জটা আছে সেটা ইনক্রিজ হচ্ছে। বুঝা যাচ্ছে? স্যার ওকে, হ্যাঁ বলো। মানে ইয়ার সাথে সাথে ইয়াটা বুঝি নাই স্যার, মানে এক্সট্রিনজিক রেঞ্জটা কিভাবে বাড়তেছে স্যার ডোপিং কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে? কিভাবে বাড়তেছে সেটা না, আমি বলতেছি এই গ্রাফে উল্টা মনে হচ্ছে, বাট ক্যারেক্টারিস্টিক হচ্ছে বাড়বে। বুঝতে পারছো? সেটা আচ্ছা, কিভাবে আচ্ছা, বাড়বে কি, এগুলো সবকিছু আমরা যখন ওই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডিরাইভ করব তখন ওখান থেকে এগুলো সব এক্সপ্লেইন করা যাবে। বুঝা গেছে? জি স্যার। আপাতত এগুলো জাস্ট কিছু ফ্যাক্ট আমরা মনে রাখতেছি যেগুলো আমাদের তাহলে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের দিকে আমরা কেন ফোকাস করতেছি। আমরা যদি মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন পাই তাহলে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনও খুব সহজে পাওয়া যায়। কিভাবে? there is a formula given to calculate the minority carrier concentration, ঠিক আছে? ফর্মুলাটা কি? অবশ্যই ইন এক্সট্রিনজিক, ঠিক আছে? সেটা কি? এই ফর্মুলাটা গিভেন হচ্ছে ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন স্কয়ার, ঠিক আছে? ইন্ট্রিনজিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের স্কয়ার, দ্যাট মিন্স এর পাওয়ার 2 ডিভাইডেড বাই মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? ওকে, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন স্কয়ার ডিভাইডেড বাই মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তার মানে আমরা যদি এটা ইকুয়েশনের থ্রুতে প্রকাশ করতে চাই তাহলে আমাদের এই যে বলতো মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি হবে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে? পি, রাইট? এন 0, তাই না? পি কি আমার? এন বলতে কি? এন টাইপ ডোপিং। এন টাইপ ডোপিং এ মাইনরিটি কে? পি, তাই না? জি স্যার। এন টাইপ ডোপিং এ মাইনরিটি হচ্ছে পি, আর ও হচ্ছে টু স্টেট দ্যাট দ্য ইকুইলিব্রিয়াম স্টেটে আছে আমার সেমিকন্ডাক্টর, এটা বোঝানোর জন্য, ঠিক আছে? সো দিস ইজ ইকুয়ালস টু ইন্ট্রিনসিক কি আমার? এনআই, তাই না? যেটা আগের গ্রাফে ছিল, তাই না? এনআই স্কয়ার ডিভাইডেড বাই মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কি? ওই যে আমাদের ওই গ্রাফ, তাই না? সো আমি আগে প্রথম গ্রাফের থেকে যে ভ্যালু আসবে সেটাকে স্কয়ার করব এবং সেকেন্ড গ্রাফ থেকে ভ্যালু নিব, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে কি আমার মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো এই দুইটা পেলে আমার অ্যাকচুয়ালি মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনও পাওয়া যায়, কিন্তু এটা আমাদের আসলে খুব একটা দরকার নাই। তারপরেও যদি কখনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য দরকার হয় আমরা তখন এটা হেল্প নিতে পারি, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইন জেনারেল মানে জেনারেলি যেটা ইকুয়েশনটা আসলে আরো জেনারেল ভাবে যদি এক্সপ্লেন করি সেটা হচ্ছে পি নট এন নট ইজ ইকুয়ালস টু এনআই স্কয়ার, ঠিক আছে? একদম সহজভাবে যদি এক্সপ্লেন করি, এটা মনে রাখলেও চলবে যে এটা আমরা পরবর্তীতে আমরা পি নট এন নট বলতে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মেজরিটি মাইনরিটি এই দুইটা যদি তুমি মাল্টিপ্লাই করো এটা হচ্ছে ইন্ট্রিনসিকের স্কয়ার আসবে, ঠিক আছে? এক্সট্রিনসিকের ক্ষেত্রে মেজরিটি আর মাইনরিটির গুণফল ইন্ট্রিনসিকের কনসেন্ট্রেশনের স্কয়ারের সমান। বুঝতে পারছো? এইটা হচ্ছে এই ইকুয়েশন, এবং এর পরবর্তীতে আমরা হয়তো কাজে লাগাবো। আপাতত এইটুকু জেনে রাখলেই চলবে।
সো মুভিং অন, যে আমরা এই যা যা বললাম দুইটা গ্রাফ, এই দুইটা গ্রাফ আমরা এক্সপ্লেন করব থ্রু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এন্ড এটসেট্রা এটসেট্রা। এবং এই এক্সপ্লেন করার জন্য আমাদের কিছু বেসিক কনসেপ্ট দরকার, ঠিক আছে? কনসেপ্ট টু এক্সপ্লেন। কনসেপ্ট গুলো কি কি? আমি কনসেপ্টটাকে তিনটা ভাগে ভাগ করি, যে বেসিক, ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক। তো বেসিকে আন্ডারে হচ্ছে আমি বলি, দাঁড়াও নাম্বারিং করি তাহলে তোমাদের। এক নাম্বার হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টের জন্য আমার দরকার হচ্ছে টাইপস অফ সেমিকন্ডাক্টর। এখন আমি আউটলাইনিং করতেছি আসলে কোর্সের, বলতে পারো যে একটা পার্ট সেমিকন্ডাক্টর, টাইপস অফ সেমিকন্ডাক্টর। দেন আরেকটা পার্ট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম এন্ড স্টেডি স্টেট, সরি, thermal equilibrium and steady state। আজকে আমরা চেষ্টা করব যে এই টাইপস অফ সেমিকন্ডাক্টর এবং থার্মাল ইকুইলিব্রিয়াম এন্ড স্টেডি স্টেট এই দুইটা পার্ট শেষ করতে চেষ্টা করব, যদি সিও কিছুটা টাচ দেওয়া যায়, ঠিক আছে? সি তোমরা কিছু পড়ে আসছো, আমার প্রিভিয়াস কোর্স যেটা ছিল ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালস, ওটা, ঠিক আছে? এটা ছিল ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, মনে আছে কিছুটা? ওয়েভ পার্টিকেল নিয়ে পড়ছিলা? ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে আজকে এই অ্যাটলিস্ট এই দুইটা শেষ করা, এবং ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি পরে অ্যাটলিস্ট কিছুটা দেখে নেওয়া বা জেনে নেওয়া, যেহেতু এটা আমাদের অলরেডি জানা আছে। এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট গুলোর মধ্যে, ঠিক আছে? 2 নাম্বার আমাদের আমি আরেকটা পার্ট যেটা, সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিকের মধ্যে যে যে জিনিসগুলো আমাদের লাগবে, বা যে কয়টা ভাগে ভাগ করতে পারি ইন্ট্রিনসিকের বিষয়গুলোকে, এর মধ্যে একটা হচ্ছে ব্যান্ড এন্ড ব্যান্ড মডেল। ব্যান্ড মডেল, ব্যান্ড বলতে এখানে এনার্জি ব্যান্ড, এবং ওগুলো আমরা পরে দেখবো সামনে আরো। এবং বি হচ্ছে আমাদের জেনারেশন এন্ড রিকম্বিনেশন, রাইট? বি ইজ জেনারেশন এন্ড রিকম্বিনেশন, ওকে? এবং সি বা 3 নম্বরে আমরা বলতে পারি পজিটিভলি চার্জড ক্যারিয়ার, ঠিক আছে? মানে হোল নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি আমরা, হোল যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভলি চার্জড ক্যারিয়ার, ঠিক আছে? এবং ফাইনালি আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইফেক্টিভ মাস অফ এ ক্যারিয়ার। ইফেক্টিভ মাস অফ আ ক্যারিয়ার। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যখন হবে আমাদের, তখন আমরা ওই গ্রাফ গুলো ইন ডিটেইলসে সহজে বুঝতে পারবো, এবং এই গ্রাফ বুঝতে পারলে আসলে অনেক কিছুই আমাদের দ্বারা বোঝা সম্ভব, ঠিক আছে? এরপরে যেটা, এরপরে স্যার একটু স্যার গ্রাফের যে ব্যাখ্যাগুলো আছে স্যার, এগুলো কি স্যার লিখিত আকারে কোথাও পাওয়া যাবে না? গ্রাফের ব্যাখ্যা বলতে গ্রাফের তো কোনো ব্যাখ্যাই দিইনি এখনো। গ্রাফটা কি এটাই বুঝাইছে। না স্যার, এটা পরীক্ষার খাতায় যদি স্যার লিখতে হয় তাহলে স্যার আমাকে বর্ণনা করে লিখতে হবে না, যেখানে তারা কি বুঝিয়েছে? তুমি যখন এই গ্রাফ নিজে থেকে ডিরাইভ করবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে, তোমার কি মনে হয় না তখন ওই সাফিসিয়েন্ট জ্ঞানটা হয়ে যাবে? যখন এই প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা টপিক আমরা এক্সপ্লেন করব, এবং সেখান থেকে যখন ইকুয়েশনের মাধ্যমে এই গ্রাফ এক্সপ্লেন করবো, তখন কি মনে হয় না ওই গ্রাফটা এক্সপ্লেন করার মতো যথেষ্টই তোমার হয়ে যাবে? তার ঠিক আছে স্যার, মানে একটু স্যার জ্ঞান আর্জনের জন্য স্যার চাচ্ছিলাম স্যার, যদি দুই এক জায়গায় পাওয়া যেত তাহলে স্যার ভালো হতো স্যার। হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন আছে, তোমার স্ট্রিটম্যানের বইয়ে আছে, বাট স্ট্রিটম্যানের বই হচ্ছে খুবই, কি বলবো, শর্ট আকারে লেখা, মানে খুব সংক্ষেপে ব্যাখ্যা করে, তো যার জন্য ম্যাক্সিমাম জিনিসপত্রই তোমাদের মাথার উপর দিয়ে যাবে যদি এখন দেখো। বাট এই সবকিছু দেখার পরে যদি ওই বইটা পড়ো, তাহলে সহজে বুঝতে পারবা। মানে আমি যদি প্রত্যেকটা টপিক শেষ করি এবং ইকুয়েশনের মাধ্যমে ডিরাইভ করে দেখাই, তখন বুঝতে পারবা যে আসলে গ্রাফগুলো কিভাবে আসতেছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ম্যাটেরিয়াল তোমাদের যখন যেটা লাগে আমি প্রোভাইড করব, ঠিক আছে? ইউ ক্যান রিলাই অন মি, সমস্যা নেই। যেহেতু আমার আগের কোর্স করছো, তোমাদের মানে এক্সপেরিয়েন্স থাকার কথা, তো তখন যেটা লাগে আমি দেই, সমস্যা নাই। মেজরিটি এন্ড এখানে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। আগেরটাতে শুধু আমার হোল নিয়ে ডিসকাস করছি, এটাতে মেজরিটি মাইনরিটি দুইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এক্সট্রিনসিকে এবং
যেহেতু আমরা জানি এক্সট্রিনজিকের দুইটা আছে, এরপরে এখানেও এক্সট্রিনজিকেরও ব্যান্ড এন্ড ব্যান্ড মডেল কথা বলবো আমরা। ওকে, আর এখানে ফার্মি ডাইরাক স্ট্যাটিস্টিক্স এন্ড ফার্মি লেভেল একটা এক্সট্রা জিনিস হচ্ছে ফার্মি ডাইরাক স্ট্যাট এন্ড ফার্মি লেভেল। এই হচ্ছে আমাদের এই আন্ডারস্ট্যান্ডিং গুলো লাগবে টু এক্সপ্লেইন অর টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রাফ। ঠিক আছে, ওই গ্রাফ গুলো বোঝার জন্য ঠিক আছে আমরা দ্য এক্সপোজার টু ইন্টারফেস মানে সারফেস যেটা এটা বাদ দিব, আমরা হচ্ছে ওইটা চিন্তা করবো। আচ্ছা, এখন হচ্ছে সারফেস নিয়ে এখনো স্টাডি চলতেছে, একটা জার্নাল আছে ডিভোটেড, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর সারফেস নিয়েই কাজ করে শুধু তারা। আমি জার্নালের নামটা এখনো মনে আসতেছে না, কি আমেরিকান ম্যাটেরিয়াল সায়েন্স সামথিং, যাই হোক ওরা শুধুমাত্র এখনো ওই সারফেস নিয়ে কাজ করতেছে, সারফেসের ক্যারেক্টারিস্টিক এগুলো। তো আমাদের হচ্ছে হিমেল আচার্যি কিছু বলবা? হিমেল আচার্যি কিছু বলবা? স্যার না, এমনি ক্লিক করে গেছে স্যার। ও আচ্ছা, না এখানে তুমি হাত উঠাইলে এখানে আসে, ঠিক আছে। তো এই জন্য আমি বলবো এটা বেটার অপশন যে তোমরা সবাই মিউট করে রেখে জাস্ট এখানে রেইজ হ্যান্ড দিয়ে তারপরে কোশ্চেন করলা, তাহলে সহজ হয় আরো। ওকে, আচ্ছা যাই হোক, সো এইটা হচ্ছে বাল্ক। আমরা যা কিছু ডিসকাস করব, কনসেন্ট্রেশন বলি হোয়াটএভার যাই বলি, আমরা সবকিছুই হচ্ছে কি এই বাল্ক রিজিয়নের মধ্যেই আমাদের কনসেন্ট্রেশনটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন সিম্পল আর কম্পাউন্ড এর তো বোঝা যাচ্ছে না। সিম্পল কোনগুলো? যেগুলো হচ্ছে কি শুধুমাত্র এক ধরনের অ্যাটমের রিপিটেড জেনারেশনের মাধ্যমে আমাদের যে ম্যাটেরিয়াল গুলো তৈরি, রাইট? ফর এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম, রাইট? সিম্পল কি only one kind of atoms regularly repeated, ঠিক আছে। বলতে পারো যে সিম্পল এর ডেফিনিশনে one kind of atom regularly repeated, এটা যদি আমি এখানে বলতে পারি যে one kind of atom regularly repeated। তোমরা যে ইউনিট সেল পড়ছো না? স্যার না না, শুধু সিম্পল, কম্পাউন্ডেডটা আমি দেখাচ্ছি পরে, শুধু সিম্পলের জন্য, ঠিক আছে। এবং এটার এক্সাম্পল কি, সিম্পলের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি কি আছে, সিলিকন আছে সিম্পলের এক্সাম্পল, তারপরে জার্মেনিয়াম মানে একটা যেখানে আছে, ঠিক আছে, একটা মাত্র মৌল যেখানে, ঠিক আছে। ওকে, আর কম্পাউন্ডের ডেফিনিশন কি, যে আমার মোর দেন ওয়ান অ্যাটম, ঠিক আছে। এখানে শর্ট গ্যালিয়াম আর্সেনাইড অথবা তোমার ইন্ডিয়াম ফসফাইড, অলরাইট, তিনটাও থাকতে পারে, গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর্সেনাইড, মোর দেন ওয়ান। তো এক্সাম্পল কি বললাম জানো? গ্যালিয়াম আর্সেনাইড একটা, GAAS, গ্যালিয়াম হিলিয়াম আর্সেনাইড, তারপরে বললাম ইন্ডিয়াম ফসফেট, ওকে, তারপরে গ্যালিয়াম হিলিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম আর্সেনাইড হতে পারে, ঠিক আছে, অনেক কিছু হতে পারে, আরো আছে এর বাইরে আছে। ওকে, যাই হোক এগুলো হচ্ছে জেনারেল, এবং এর বাইরে এটা গেল এক ধরনের ক্লাসিফিকেশন। এর বাইরে আবার সিম্পল, কম্পাউন্ড, এরা সবাই, অথবা সেমিকন্ডাক্টর, আরো এক ধরনের ক্লাসিফিকেশন আছে। যে ডিসকানেক্টেড হয়ে গেছে, তারা ওটা কানেক্ট করে নি। ওকে, আরো একটা আছে, সেটা কি পিওর, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। ওকে, আমি এটা ক্লিয়ার করি। ওকে, তো পিওর, এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক। পিওর মানে কি? পিওর নামটা থেকেই কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে পিওর বলতে আসলে কি বোঝাচ্ছে। পিওর মানে কি, যে কোনো ধরনের ইমপিউরিটি বা ডিফেক্ট অ্যাড করা হয়নি, ঠিক আছে। পিওরের মধ্যে তোমরা বলতে পারো যে নো ইমপিউরিটি অর ডিফেক্টস, নো ইমপিউরিটি অর ডিফেক্টস। এই কোর্সটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা কোর্স, তোমরা যদি রিয়েলাইজ করো, কারণ এখন আসলে মানে সেমিকন্ডাক্টরের বেটার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তুমি ওই যে কোনো লেভেলেই কাজ করো কিছুটা হইলেও লাগে। আসলে তুমি যে মেইনলি যে চিপ নিয়ে কাজ করতেছো, এটা মলিকুলার লেভেলে কেমন, এটা না জানলে আসলে নতুন কাজ করা সম্ভব হয় না এদিকে, ঠিক আছে। আরেকটা হচ্ছে পারফেক্ট ক্রিস্টালাইজড ম্যাটেরিয়াল, ঠিক আছে। মানে স্যার এগুলা পিওর বলতে যা বোঝায় স্যার? হ্যাঁ, পিওর বলতে যা বোঝায়। এবং
পিওর যেগুলো হয় এদের অ্যাটমিক বন্ড এত স্ট্রং থাকে যার জন্য এদেরকে মানে ইম্পসিবল টু ব্রেক। সেমিকন্ডাক্টরকে ভাঙা মানে মলিকুলার লেভেলে ব্রেক করা খুবই ডিফিকাল্ট, ইম্পসিবলই বলা যায়। ইম্পসিবল ব্রেকিং ক্যারেক্টারিস্টিক। ওকে, আচ্ছা। বাই দ্য ওয়ে, আমরা এই কোর্সে যদি না অন্য কোনো সেমিকন্ডাক্টরকে স্টেট করি, যদি না বলি যে গ্যালিয়াম বা গ্যালিয়াম আর্সেনাইড, যতক্ষণ পর্যন্ত সেমিকন্ডাক্টর বলতেছি ততক্ষণ তোমরা অ্যাজিউম করবা যে আমাদের রেফারেন্স সেমিকন্ডাক্টর হচ্ছে সিলিকন। ঠিক আছে, সিলিকন নিয়ে কথা বলতেছি। ওকে, আচ্ছা। ওকে, এখন ইন্ট্রিনসিক। এখন ইন্ট্রিনসিকটা কি? ইন্ট্রিনসিক হচ্ছে যে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে ইমপিউরিটি থাকতে পারে, ডিফেক্ট থাকতে পারে, বাট ইন্ট্রিনসিকে কি হবে যে ইমপিউরিটি অ্যাড করার পরে যে ইলেকট্রন জেনারেট হয়েছে এবং যে হোল জেনারেট হয়েছে তারা সমান থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? তো নাম্বার, সো ইলেকট্রন এন্ড হোল কনসেন্ট্রেশন উইল বি ইকুয়াল ইন ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। এটা আগেও বলছি, তাই না? বুঝিনি স্যার। আগেও বলছে এটা যে ইলেকট্রন এবং হোল কনসেন্ট্রেশন সমান থাকবে কি ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তাই না? তো ইন্ট্রিনসিক এর ক্ষেত্রে ডোপিং বা ইমপিউরিটি অ্যাড হইতে পারে, বাট অ্যাড করার পরেও যে ইলেকট্রন আর হোল জেনারেট হবে না, নাম্বার অফ ইলেকট্রন এন্ড নাম্বার অফ হোল উইল বি সেম। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আর এক্সট্রিনসিকে কি? এক্সট্রিনসিকে হচ্ছে ডিফেক্ট এন্ড ইমপিউরিটি থাকবে, হ্যাঁ, সেম থাকবে না। ঠিক আছে, জি স্যার। যদি না অপোজিট ডোপিং করা হয় এক্সট্রিনসিকে। অপোজিট ডোপিং বলতে তোমার যতগুলো ইলেকট্রন বেশি আছে ঠিক অপোজিট ডোপিং এর মাধ্যমে ততগুলো হোল ইন্ট্রোডিউস করে যদি ই করা হয়, ক্যান্সেল আউট করা হয়, তখন আবার ওটা এক্সট্রিনসিক থাকবে না, তখন ওটা হচ্ছে আবার ইন্ট্রিনসিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এক্সট্রিনসিক ইজ মোর কমপ্লেক্স, বোঝা যাচ্ছে তাই না? গ্রাফ থেকে বা সবখান থেকে আমরা বুঝতেছি এক্সট্রিনসিকটা কি, যেহেতু ডোপিং ফ্যাক্টর বলে এখানে আরেকটা জিনিস চলে আসতেছে, বেশ কিছু নতুন প্যারামিটার চলে আসছে, এটা কঠিন। তো আমরা কি সহজটা দিয়ে শুরু করবো, তাই না? আমরা ইন্ট্রিনসিক দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে এক্সট্রিনসিকে যাব। ঠিক আছে, গ্রাফের ক্ষেত্রেও তাই। ওকে, তো এই গেল আমাদের টাইপ অফ সেমিকন্ডাক্টর। তো আমাদের বেসিক নলেজের মধ্যে এটা চলে গেল। সেকেন্ড বেসিক নলেজটা কি আমাদের? থার্মাল ইকুইলিব্রিয়াম, তাই না? থার্মাল ইকুইলিব্রিয়াম, এটাকে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামও বলে। একটা বইয়ে বলা হয়েছে যেটা খুব অদ্ভুত, কারণ দুইটা জিনিস আসলে সেম না। তো থাকবো, ঠিক আছে। ঠিক আছে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামও বলা হয়েছে, বাট দুইটা জিনিস আসলে সেম না, দুটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। তারপরে আমরা না হয় আমরা থার্মাল ইকুইলিব্রিয়ামই ইউজ করব। তারপরে তোমরা জেনে রাখো যে কিছু কিছু বইয়ে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামও বলতেছে। ঠিক আছে, আচ্ছা। জিনিসটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম আসলে একটা আইডিয়ালাইজড কন্ডিশন, বুঝতেছো? এটা একটা থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা আইডিয়ালাইজড কন্ডিশন এবং ডিফিকাল্ট টু অ্যাচিভ ইন রিয়েল লাইফ। ডিফিকাল্ট বলতে কোয়াইট ইম্পসিবল। ঠিক আছে, ডিফিকাল্ট টু অ্যাচিভ ইন রিয়েল লাইফ। ওকে, এখন তাহলে আমাদের এটার কাজ কি? থার্মাল ইকুইলিব্রিয়াম তাহলে আমাদের হেল্প করতেছে কেমনে? হেল্প করতেছে ইন আ সেন্স দ্যাট আমাদের কমপ্লেক্স যে সিচুয়েশন গুলো আছে, এগুলো আমরা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে অবজার্ভ করি, সেগুলোকে স্মল ডেভিয়েশন ফ্রম কনভিনিয়েন্ট আইডিয়ালাইজড কন্ডিশন, ঠিক আছে, স্মল ডেভিয়েশন আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে আমাদের জন্য ম্যাথমেটিক্যালি ট্রিট করা ইজি হয়। বুঝতেছো আমি কি বলতেছি কথাটা? ছোট আকারে নিয়ে আসবে। আমি ছোট আকারে না, থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা আইডিয়ালাইজড কন্ডিশন, এই কন্ডিশনটা আমার ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করা পসিবল। ঠিক আছে, এখন আমাদের যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন গুলো যেগুলো হয়, কমপ্লেক্স যেগুলো সিচুয়েশন রিয়েল লাইফ সিচুয়েশন আসে, সেগুলোকে আমরা
যে স্লাইড ডিস্টারবেন্স অর স্মল ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়ালাইজড কন্ডিশন এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কি হয়, আমার যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন গুলো আছে আইডিয়ালাইজ কন্ডিশনের জন্য, সেটাতে আমরা কিছু ডিস্টারবেন্স, কিছু নয়েজ অ্যাড করে বা কিছু প্যারামিটারের কি বলবো, প্যারামিটারের ভ্যালু চেঞ্জ করে আমরা বলি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিয়েশন ফ্রম দ্য আইডিয়ালাইজড কন্ডিশন হুইচ ইজ রিপ্রেজেন্টেশন অফ আওয়ার রিয়েল লাইফ সিনারিও। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, ফর এক্সাম্পল তোমাদের যদি বলি যে ধরো লোকেশনের একটা এক্সাম্পল, ধরো তুমি যখন বলো যে ধরো একটা জায়গাতে অমুক দোকানটা কোথায় আছে, তুমি কি তোমার বাসা থেকে, ধরো দোকানটা হচ্ছে কান্দির পাড়ে, তুমি কি করো যে কান্দির পাড় থেকে হাতের ডানে এইদিকে এভাবে বলো না দোকানের লোকেশন, তাই না? নাকি তুমি তোমার বাসা থেকে বলো যে বাসা থেকে বের হয়ে হাতের ডানে যাব, এরপরে ডানে যাব, এরকম না। কারণ কি, আমাদের কান্দির পাড় পর্যন্ত লোকেশন জানা আছে, এরপরে হচ্ছে আমাদের ওই লোকেশন থেকে কিছুটা ডেভিয়েশন করলেই আমার কি ওই নতুন লোকেশনে যাওয়া সম্ভব, তাই না? হ্যাঁ, তো বিষয়টা এরকমই, ঠিক আছে? আমার হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম সম্পর্কে জানা আছে, তো আমার এইম হচ্ছে যে এখান থেকে কিছুটা ডেভিয়েট করে কি আসতেছে সেটা বলে দেওয়া, ওরকম। বুঝতে পারছো জিনিসটা? এটার সঙ্গে কিছুটা মিলাইলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে তোমাদের, ঠিক আছে? থার্মাল ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা কনভিনিয়েন্ট আইডিয়ালাইজড সিচুয়েশন। তো প্র্যাকটিক্যাল না এটা, কিন্তু অনেক মডেল, অনেক ঘটনা, অনেক ফেনোমেনন হচ্ছে স্মল ডেভিয়েশন ফ্রম থার্মাল ইকুইলিব্রিয়াম এভাবে মডেল করা পসিবল, ঠিক আছে? যার জন্য দেখবা তোমরা একটা টার্ম হয়তো কখনো শুনছো কিনা, যে কোয়াজি ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কোয়াজি ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলে অনেক কিছু, অনেক জিনিসকে ব্যাখ্যা করা হয়। সেই কোয়াজি ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে স্মল ডেভিয়েশন ফ্রম দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম। তো এটা তোমরা লিখে রাখতে পারো তাহলে, যে অনেক কিছু দেখবা যে কোয়াজি ইকুইলিব্রিয়াম বলে এক্সপ্লেইন করে। ইকুইলিব্রিয়াম এটা হচ্ছে স্মল ডেভিয়েশন ফ্রম থার্মাল ইকুইলিব্রিয়াম। from thermal equilibrium. ওকে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন ডেফিনেশনে আসি। এখন তো বুঝলাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। আমি যদি ডিফাইন করতে চাই থার্মাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন, আচ্ছা আমি টিই ইন শর্ট যদি লিখি সমস্যা? থার্মাল ইকুইলিব্রিয়ামকে বুঝবা না তোমরা? জি স্যার, বুঝবো। আচ্ছা, থার্মাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন কি, ঠিক আছে? এটা যদি আমি বাই বুক ডিফাইন করতে চাই, সহজে সবথেকে শর্টেস্ট ওয়েতে ডিফাইন এ সেমিকন্ডাক্টর is in equilibrium or thermal equilibrium means it's in equilibrium with environment. এটা হচ্ছে আমাদের প্রথম কথা, ঠিক আছে? environment, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কথা, যে একটা সেমিকন্ডাক্টরকে যখন বলি ইকুইলিব্রিয়ামে আছে, তার মানে এ এর এনভায়রনমেন্টের সাথে ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে? জি স্যার। থার্মাল ইকুইলিব্রিয়ামের আরেকটা নাম আছে, ঠিক আছে? সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ডিটেইলড ব্যালেন্স। এটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামের আরেকটা নাম, ঠিক আছে? এই ডেফিনেশনটা তোমরা একটু লিখে রাখো, যে থার্মাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন হচ্ছে any or every process that may be going on between the semiconductor and the environment. লিখতেছো? স্যার, any, আমি এখানে লিখতেছি ডেফিনেশনটা দাও। any or every process or processes that may be going on between the semiconductor and the environment
there is any and every person, there is an inverse process or processes going on at the same rate. Together. So this also applies for processes within the semiconductor. ঠিক আছে? This is the definition. তার মানে হচ্ছে definition লিখছো সবাই? আর লিখতেছি স্যার। ওকে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে একটা সেমিকন্ডাক্টরের এনভায়রনমেন্টের সঙ্গে যত প্রসেস চলতেছে সব প্রসেসেরই ইনভার্স প্রসেস থাকতে হবে, রিভার্স প্রসেস থাকতে হবে। ঠিক আছে? ইভেন ইন দ্য সেমিকন্ডাক্টর, উইদিন দ্য সেমিকন্ডাক্টর যে প্রসেস চলতেছে সেটারও রিভার্স প্রসেস থাকতে হবে। তার মানে জিনিসটা আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, জিনিসটা দাঁড়ায় অনেকটা এরকম যে সাপোজ যে ধরো আমাদের এটা একটা সেমিকন্ডাক্টর সিলিকন, ঠিক আছে? তো এই সিলিকনের সঙ্গে এটা হচ্ছে এনভায়রনমেন্ট, যা হচ্ছে যাই হচ্ছে যে প্রসেসটাই হচ্ছে সেইটা ব্যালেন্স হইতে হবে একটা রিভার্স প্রসেস দ্বারা। দিস টু শুড বি ইকুয়াল। তখনই কি সেমিকন্ডাক্টর কি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। সিমিলারলি ইন্টারনালিও আমার সেমিকন্ডাক্টরের ভিতরে যে সব প্রসেস চলতেছে তার রিভার্স একটা প্রসেস থাকতে হবে টু ব্যালেন্স দ্যাট। সেটা কিভাবে? ধরো এখানে যদি দুইটা পয়েন্ট ধরি আমি, এটা একটা পয়েন্ট, ধরো এটা একটা পয়েন্ট, এটা ধরো পয়েন্ট 1, এটা হচ্ছে পয়েন্ট 2। ধরো পয়েন্ট 1 থেকে কিছু ক্যারিয়ার একটা সার্টেন টাইম পরে পয়েন্ট 2 তে যায়, তাহলে সেম সংখ্যক ক্যারিয়ার ঠিক ওই সময়েই আমার পয়েন্ট 2 থেকে পয়েন্ট 1 এও আসতে হবে সেম রেটে। ঠিক আছে? ইভেন দা এনার্জি, যে এনার্জি গুলো, এই ইলেকট্রন তো একটা এনার্জি ক্যারি করে, তাই না? সো the energy distributionটাও সেম হইতে হবে। তার মানে ধরো যদি 1 ইলেকট্রন ভোল্টের দুইটা ক্যারিয়ার 1 থেকে 2 তে যায়, 2 ইলেকট্রন ভোল্টের তিনটা ক্যারিয়ার 1 থেকে 2 তে যায়, 2 থেকে 1 এও সেম টাইমে আমার 1 ইলেকট্রন ভোল্টের দুইটা, 2 ইলেকট্রন ভোল্টের তিনটা আসতে হবে। বোঝা গেছে কি? হ্যাঁ, তার মানে হচ্ছে যে সবগুলো প্রসেসকে একটা রিভার্স প্রসেস দ্বারা মেইনটেইন করতে হবে। ইকুইলিব্রিয়াম জিনিসটা তো তাই বোঝায়, তাই না? কোন একটা ইয়েতে আমরা ইকুইলিব্রিয়াম কি বুঝি? হ্যাঁ, এই বিষয়টা দিয়েই ইকুইলিব্রিয়াম বোঝানো হয়, যে কোনো একটা প্রসেস রিভার্স প্রসেস দ্বারা। এবং এটা হচ্ছে ডিটেইল, দেখো এখানে আরেকটা নাম বলছে এটা কি, প্রিন্সিপাল অফ ডিটেইলড ব্যালেন্স। তার মানে তুমি যত ডিটেইলেই ঢোকো, ফর এক্সাম্পল সেমিকন্ডাক্টরের ইলেকট্রনের চার্জ, দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ফ্লোয়িং, তুমি যত ডিটেইলেই যাও না কেন, এই ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা ডিটেইল স্টেজে মেইনটেইনড হবে। বোঝা যাচ্ছে? ওকে, প্রত্যেকটা ডিটেইল স্টেজে মেইনটেইন হইতে হবে। এটা হচ্ছে একটা ডেফিনেশন টু ডিফাইন থার্মাল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি। আরেকটা ডেফিনেশন হচ্ছে যে চেক করার মাধ্যমে থার্মাল ইকুইলিব্রিয়ামকে আমরা দুইটা প্যারামিটারের এগেইনস্টে চেক করব। এটা আরেকটা উপায় যে সেমিকন্ডাক্টর থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে যদি, এটা আমি এখানে লিখতে পারি, দাঁড়াও, আরেকটা ডেফিনেশন, সেমিকন্ডাক্টর in thermal equilibrium if number 1 হচ্ছে no external excitation other than temperature, no external excitation other than temperature। এটা একটা চেক করার জন্য আমার দুটো মেথড দরকার, এটা একটা, আরেকটা হচ্ছে নো নেট চার্জ অফ মোশন অর এনার্জি, নো নেট চার্জ অফ মোশন অর এনার্জি। ঠিক আছে? আচ্ছা দেখো, সেটা কি স্যার কন্ডিশন স্যার? হ্যাঁ, এই দুইটা কন্ডিশনের এগেইনস্টে চেক করার মাধ্যমে আমরা
একটা সেমিকন্ডাক্টর থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে কিনা দেখবো। আমরা সেমিকন্ডাক্টরতে দেখবো কোনো এক্সটার্নাল এক্সাইটেশন আছে কিনা টেম্পারেচার ছাড়া। যদি থাকে তাহলে কি এটা ইকুইলিব্রিয়ামে নাই। কোনো নেট চার্জ অফ মোশন বা এনার্জিও যদি থাকে সেটাও আমার কি ইকুইলিব্রিয়ামে নাই। বোঝা গেছে? এই দুইটার একটাও যদি থাকে। ওকে, আচ্ছা এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার এখানে তো মোশন আছে। এখানে দেখো মোশনটা কিন্তু কাউন্টার মোশন দ্বারা ব্যালেন্স করা হচ্ছে। ইভেন এনার্জিটাও কিন্তু কি কাউন্টার মেজার দ্বারা ব্যালেন্স করা হচ্ছে। যে আমার পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে যে মোশন, পয়েন্ট 2 থেকে পয়েন্ট 1 এ সেম মোশন। তুমি যদি ভেক্টর আকারে চিন্তা করো, ঠিক আছে, একটা পজিটিভ ভেক্টর আর একটা নেগেটিভ ভেক্টর দ্বারা কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, রিভার্স প্রসেস। তো যার জন্য আমাদের নেট চার্জ কিন্তু the net charge flowing from 1 to 2 is 0 না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সিমিলারলি এর এনার্জিও কিন্তু কি 0, the net energy flowing from 1 to 2। দুইজন চলে গেছে। আচ্ছা যাই হোক, এনিওয়ে সো আচ্ছা এখন আমি কিছু এক্সাম্পল দেখি, যে একটা এক্সাম্পল, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা বলবো যে এই এরকম হলে একটা সেমিকন্ডাক্টর ইকুইলিব্রিয়ামে আছে কি নাই। ঠিক আছে, এক্সাম্পল। ওকে, সাপোজ ধরো আমার একটা সেমিকন্ডাক্টর এখানে আছে। ওকে, এই সেমিকন্ডাক্টরের এই পাশের টেম্পারেচার হচ্ছে T1, এই পাশের টেম্পারেচার হচ্ছে T2। এটা ধরো আমাদের এক্সাম্পল 1। ওকে, এই পাশে টেম্পারেচার T1, এই পাশে টেম্পারেচার 1 হ্যাঁ এটা এক্সাম্পল 1 স্যার। T1 T1 is greater than T2 ধরো। আচ্ছা তোমরা কেউ অ্যাসাইনমেন্ট সাবমিট করো নাই কেন? তোমরা কি অ্যাসাইনমেন্টটা দেখছো? স্যার ওইটা স্যার ইয়া করা যাচ্ছে না স্যার, জমা দেওয়া যাচ্ছে না স্যার, অ্যাটাচ ফাইল করা যাচ্ছে না স্যার। অ্যাটাচ ফাইল করা যাচ্ছে না কেন? অ্যাটাচ ফাইল করা যাচ্ছে না স্যার। স্যার আপনাকে মেইল করে দিব? মেল করে দিও, মেল করলেও হবে। ওকে স্যার। ঠিক আছে, কেন বুঝতেছো না? 1 নাম্বার কোশ্চেন হচ্ছে একটু তোমরা ঘাটবা, নেটে ঘাইটা দেখো যে আগে একটা ক্রস সেকশন কেমন প্রত্যেকটা ডিভাইস রিলেটেড টু ওইটা, জেফেট, তারপরে স্মল সিগন্যালের জন্য আছে ডায়োড, ট্রানজিস্টর, একটু ঘাটাঘাটি করো, একটু নেট ঘাটো। 1 নাম্বারটা দিছি যে একটু ঘাটবা এই জন্য। স্যার এই ঠিক আছে, প্রশ্নগুলো কি মানে ফাইনালের জন্য উপযুক্ত? এই কোশ্চেন তো ফাইনালের জন্য উপযুক্ত না, ফাইনালের জন্য উপযুক্ত যেগুলো আপকামিং ইয়ে থেকে দেয়া হবে তোমাদের। আরো যদি ইটি দেই তখন, যেহেতু আমাদের মানে এখানে ধরো সিটি নেওয়ার কোনো ওয়ে নাই, তো তোমাদের আসলে তো কিছু কোশ্চেন দেখা উচিত যে কেমন হবে, তাই না? সিটির মাধ্যমে তো দেখতে পারো। তো অ্যাসাইনমেন্টে কোশ্চেন দেখলে বুঝতে পারবা নিশ্চয়ই তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে না ফাইনালে, বুঝো নাই? জি স্যার। ওকে, আচ্ছা এনিওয়ে সো এরকম যদি হয় আমাদের T1 আছে, T2 আছে and T1 is greater than T2, তাহলে আমরা কি জানি যে ফ্লো অফ কনজারভেশন অনুযায়ী এনার্জি অফ T1 থেকে T2 তে কি হিট ফ্লো হবে, তাই না? হ্যাঁ, মাঝখানে ব্লকটা কি স্যার? এটা সেমিকন্ডাক্টর, এটাই তো সেমিকন্ডাক্টর। সিলিকন্ডাক্টরে ধরো সিলিকনের আমাদের হচ্ছে এক পাশে আছে এক টেম্পারেচার, সিলিকনটার আরেক পাশে হচ্ছে আরেক টেম্পারেচার। ঠিক আছে, বুঝতেছো কি বলতেছি? জি স্যার। ধরো সেমিকন্ডাক্টরটা একটা ভ্যাকুয়াম টিউবের মধ্যে ঢোকানো হয়েছে। ওকে, বাস ভ্যাকুয়াম টিউবের আমার হচ্ছে কি বলে যে কোনো একটা ফেজে সেমিকন্ডাক্টরের বডিটাকে ইউজ করা হয়েছে। তো বডির একটা পোর্শন ভ্যাকুয়ামের ভিতরে ঢুকে আছে, আরেকটা পোর্শন কি ভ্যাকুয়ামের বাইরে বের হয়ে আসছে। ডিফারেন্ট টেম্পারেচার হবে না? জি স্যার। আর 10 মিনিট আছে, এরপর আবার সেম লিংকে ঢুকবা। ঠিক আছে, এরপর বেশিক্ষণ নিব না, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করার চেষ্টা করবো। ওকে, সো T1 T2, সো হিট ফ্লো কি হবে? T1 থেকে T2 তে হিট ফ্লো হবে, তাই না? হিট কি ইজ আ ফর্ম অফ এনার্জি না? এনার্জি ফ্লো হচ্ছে না হাই থেকে লোতে স্যার। হ্যাঁ হ্যাঁ, সো হিট ফ্লো মানে কি একটা এনার্জি ফ্লো হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা এটা কি ব্যালেন্স করার মতো কিছু হচ্ছে? কোনো রিভার্স কিছু কি হচ্ছে এখানে? রিভার্স T2 না থেকে স্যার। T1 কোনো রিভার্স প্রসেস কিন্তু নাই। তার মানে এটা কি নট থার্মাল ইকুইলিব্রিয়াম, তাই না? নট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। এদিকে রিভার্স প্রসেসের কোনো কাজ নেই স্যার। না, রিভার্স প্রসেস হচ্ছে না কিছু। যদি হইতো ওটাকে ব্যালেন্স করতো তাহলে বলতাম আমরা ইকুইলিব্রিয়ামে আছে। ওকে, জি স্যার। আচ্ছা
আচ্ছা, আরেক ধরনের এক্সাম্পল, কয়েক ধরন আমি বলতেছি, কয়েক ধরনের ফেনোমেনা যেগুলো হয়। ধরো আমার আরেকটা সেমিকন্ডাক্টর নিলাম এবং এই সেমিকন্ডাক্টরের উপর আমার ধরো লাইট পড়লো, ঠিক আছে? দিস ইজ লাইট। The light ray has fallen upon the surface of the semiconductor. তাহলে কি হবে? এই যে এনার্জিটা আসলো, সেই এনার্জিটা কি কনভার্ট হবে না? এই এনার্জি কনভার্ট হয়ে ইলেকট্রন গুলোকে এক্সাইট করতে পারে বা হতে পারে। এটাকে কি কাউন্টার দেওয়ার মতো কিছু আছে? বলো। বুঝি নাই স্যার। এখানে ধরো লাইট পড়লে কি হতে পারে? সেমিকন্ডাক্টর থেকে আমাদের ইলেকট্রন ফ্রি হইতে পারে যদি সাফিসিয়েন্ট এনার্জি আসে। ফ্রি হয়ে এর একটা কি কাইনেটিক এনার্জি অ্যাচিভ করতে পারে, সেই ইলেকট্রন মুভ করতে পারে, রাইট? তাই না? হ্যাঁ। তো এখানে এই রিভার্স প্রসেস কি হওয়া সম্ভব? সম্ভব স্যার, ইলেকট্রন যদি আবার করিস। তো ওইটার জন্য তো আমার এক্সটার্নাল এক্সাইটেশন দিতে হবে, তাই না? জি স্যার। সেক্ষেত্রেও কি এক্সটার্নাল এক্সাইটেশন দিলেও কি আমার ইকুইলিব্রিয়ামের কন্ডিশন 1 তো তাহলে ফুলফিল করতেছে না, টেম্পারেচারের বাইরে এক্সাইটেশন দিচ্ছে, রাইট? এবং আর যদি কিছু না দেই তাহলে তো এটা রিভার্স হওয়া পসিবল না। তার মানে কি এটাও কি আমার নট ইকুইলিব্রিয়াম। আচ্ছা, থার্ড পয়েন্টে ধরো আমার আবার সেম আর একটা সেমিকন্ডাক্টর আছে এবং আমি এই সেমিকন্ডাক্টরের একটা ইলেকট্রিক ফিল্ড, ভোল্টেজ সোর্সের মাধ্যমে একটা ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করলাম সেমিকন্ডাক্টরের দুই ফিল্ডে, ঠিক আছে? সহজ কথা, এখানে এক্সটার্নাল এক্সাইটেশন আছে, তাই না? এক্সটার্নাল এক্সাইটেশন আছে, সো এটাও কি আমার নট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তার মানে আসলে আমরা প্র্যাকটিক্যাল কেসে আমরা যে সকল সেমিকন্ডাক্টর ইউজ করি সেগুলো আইদার এই টেম্পারেচার ইফেক্টের মধ্যে দিয়ে যায়, অথবা এই যে আমরা লাইট ফালাই, অথবা আমরা কি একটা ভোল্টেজ ক্রিয়েট করি দুই ফেজের মাঝখানে, মানে কিছু একটা করি। তার মানে আমরা প্র্যাকটিক্যাল কেসে যেসব সেমিকন্ডাক্টর ইউজ করি সেগুলো কি নন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? কারণ সেমিকন্ডাক্টর যদি ইকুইলিব্রিয়ামে থাকে তুমি আসলে সেই সেমিকন্ডাক্টর দিয়ে কিছু করতে পারবা না, সেটা আইডিয়ালাইজ সিচুয়েশন আছে, ওটা দিয়ে তোমার দ্বারা কিছু করা সম্ভব না এবং ওটা দিয়ে কিছু বানাইতে পারবা না তোমরা, ঠিক আছে? হ্যাঁ, ইকুইলিব্রিয়ামের এক্সাম্পল তো নাই। ইকুইলিব্রিয়াম একটা কি প্র্যাকটিক্যাল কন্ডিশন। আমি এখানে যা এক্সাম্পল দিলাম এগুলো কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে সিনারিও গুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে পাই। যেমন টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে আমরা যখন চিপ ডিজাইন করতে যাই, তারপরে এই যে এইটা যখন হচ্ছে আমরা তোমার করতে চাই, যে লেজার থেকে শুরু করে অপটো ইলেকট্রিক ডিভাইস তৈরি করতে চাই, এই ইলেকট্রিক ফিল্ড তৈরি করে আমরা যখন তৈরি করতে চাই, তোমার ওই কি বলে মসফেট জেফেট এগুলো তৈরি করি, তখন এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল ডেফিনেশন। এই ফেনোমেনন গুলো বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্ষেত্র থেকে আসছে। আমাদের নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনেই প্র্যাকটিক্যাল সেমিকন্ডাক্টর গুলো ইউজ হয়। ইকুইলিব্রিয়াম কখনোই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ইউজ হবে না, কারণ ইকুইলিব্রিয়াম দিয়ে তুমি কিছু করতে পারবে না। ইকুইলিব্রিয়ামটা শুধুমাত্র ব্যবহার হয় যে আমার এই যে বললাম কোয়াজি ইকুইলিব্রিয়াম সিচুয়েশন, মানে ইকুইলিব্রিয়াম থেকে কিছুটা স্লাইটলি ডিফার্ড হিসেবে এক্সপ্লেইন করার জন্য, যে আমার নরমাল সিচুয়েশন গুলোকে ম্যাথমেটিক্যালি এক্সপ্লেইন করার জন্য আমরা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনের হেল্প নিই। বোঝা যাচ্ছে? স্যার লাস্ট এক্সাম্পলটা আরেকবার যদি একটু বলতেন স্যার। কোনটা? এটা লাস্টের এক্সাম্পল। জি স্যার। 3 নাম্বারটা। এখানে যে আমি একটা সেমিকন্ডাক্টরে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করছি বা ইলেকট্রিক ফিল্ড দিছি, আমরা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করলে তো ইলেকট্রিক ফিল্ড, তার মানে কি টেম্পারেচার ছাড়াও এক্সাইটেশন অ্যাড করা হয়েছে, তার মানে নট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা ইকুইলিব্রিয়াম। একটা উদাহরণ দেওয়া যায়, সেটা হচ্ছে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যদি আমাদের একটা পিএন জাংশন নেই, হ্যাঁ সাপোজ আমরা যদি একটা পিএন জাংশন নেই, আমাদের এটা পিএন জাংশন, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, ঠিক আছে? আচ্ছা, এখন পিএন জাংশনে আমি কিছু জিনিস বলবো, কিছু ব্যাপার বলবো। পিএন জাংশন একটা এক্সাম্পল দিচ্ছি, চেষ্টা করতেছি আর কি। পিএন জাংশন আমাদের দেখো
আমরা আগের ক্লাসে যে তখন সিলেবাস দিছি সেখানে কিন্তু পিএন জাংশন নামে আলাদা একটা সেকশনই আছে। আমরা যে আগের ক্লাসে পিএন জাংশন নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। আপাতত আমি যা বলতেছি এগুলো তোমরা পিসেস অফ ইনফরমেশন হিসেবে নিতে পারো, ঠিক আছে, ফ্যাক্ট হিসেবে। কেন স্যার এরকম, এটার এক্সপ্লেনেশন যখন পিএন জাংশন পড়বো তখন আমরা আসবো, ঠিক আছে। আর আপাতত পিএন জাংশনে আমি কিছু জিনিস বলতেছি, এগুলোকে অ্যাজ এ ফ্যাক্ট আপাতত নিতে পারো, পরবর্তীতে এগুলো এক্সপ্লেনেশন সহ আসবে। ওকে, আচ্ছা। অ্যাক্রস আমি বলতে পারি যে অ্যাক্রস দ্য জাংশন, দ্য পিএন জাংশন, 3 মিনিট আছে আমাদের, ঠিক আছে। দেখি এর মধ্যে এটা কতটুকু শেষ করা যায়। Yes. Across the junction in a PN junction এর across a very large current density, হয়ে গেল, very large current density even in equilibrium. Sorry, even. হ্যাঁ, even in equilibrium, even in equilibrium, মানে এই পিএন জাংশনের অ্যাক্রসে একটা হিউজ অ্যামাউন্টের কারেন্ট থাকে, কারেন্ট ডেনসিটি যেটা আমরা বলতেছি, তার মানে হিউজ পরিমাণ চার্জ থাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। বাট এই চার্জ যেটা, এটা ব্যালেন্স হয়ে যায় আদার ডিরেকশনের কারেন্ট দ্বারা, ঠিক আছে, ব্যালেন্সড বাই কারেন্ট ইন আদার ডিরেকশন। ঠিক আছে, তার মানে এই যে আমার পিএন জাংশনে পি থেকে এনে আমার যে পরিমাণ চার্জ ফ্লো হইতেছে, মানে ফ্লো অফ কারেন্ট, সেটা ব্যালেন্স হয়ে যায় আমার এন থেকে পি তে যে পরিমাণ চার্জ ফ্লো হইতেছে সেটা দ্বারা, ঠিক আছে। তো এইটা একটা এক্সাম্পল হইতে পারে, আমরা বলতে পারি যে পিএন জাংশনের ক্ষেত্রে আইডিয়াল কেসে এইটা হচ্ছে আমার থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে। সো ইলেকট্রন কি আমার পি থেকে এনে যাবে, তাই না? তো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে এটা দেখা গেছে যে পি থেকে এনে যে ইলেকট্রন গুলো যায়, সেই ইলেকট্রন গুলো যে কারেন্ট ডেনসিটি রাইজ করে সেটা হচ্ছে হিউজ অ্যামাউন্ট, अराउंड 1000 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। এটা কি একটা হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট না? হ্যাঁ, বুঝা যাচ্ছে? হ্যাঁ। সিমিলারলি এন থেকে পি তে যে কারেন্টটা যায় সেটাও হচ্ছে সেম অ্যামাউন্ট এবং ব্যালেন্স হয়, এবং এই কারেন্টটা ইজ ডিউ টু ড্রিফট অফ চার্জ, and this is due to diffusion. মনে আছে ড্রিফট আর ডিফিউশন নিয়ে কথা বলছি? জি স্যার। this is due to diffusion, ঠিক আছে। সো এইটা নিয়ে আমরা ডিটেইলসে পরে কথা বলবো, ঠিক আছে। এখন এটা তো কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাই না? কারেন্ট আছে বাট কি ব্যালেন্স, তাই না? জি স্যার। এখন সাপোজ আমি যদি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, ঠিক আছে, হোয়াট উইল হ্যাপেন ইফ আই অ্যাপ্লাই এ ভোল্টেজ? ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি তখন, যেহেতু এখানে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এগুলো পরবর্তীতে আমরা আরো ডিটেইলসে ডিসকাস করব। তো কি দেখা যাবে, আমাদের পি থেকে এনে ক্যারিয়ার কি বেড়ে যাবে, ঠিক আছে। এটা আসতেছে না, আমি এটা মুছে দিয়ে নিচে ড্র করি। আর 1 মিনিট আছে, লেস দেন মনে হয়। সো পি থেকে এনে ক্যারিয়ার বেড়ে যাবে এবং এন থেকে পি তে কি ক্যারিয়ার ভোল্টেজ অ্যাপ্লাই করছে। তো এখানে আগে ধরো আমার যখন ইকুইলিব্রিয়ামে ছিল ওখানে কি ছিল 1000 1000, বুঝতে পারছো? তখন 1000 1000 ছিল। সাপোজ এখন কত হলো, এখন ধরো এখানে 1005 হলো। ধরো আমি বলতেছি এখন ধরো এই বরাবর যে ডেনসিটি সেটা হচ্ছে 1005 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, আর এই বরাবর কি ধরো 995 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। সো এই দুইটা ডিফারেন্স কত? 10। সেই 10 কি আমার সার্কিটে ফ্লো করবে, তাই না? রাইট? হ্যাঁ। তো দেখো তো এই যে ঘটনাটা, এখানে আগে 1000 থেকে 1005 ছিল, এখানে 1000 থেকে 995 হয়েছে। এটা কি বলা যায় না যে স্মল ডেভিয়েশন ফ্রম ইকুইলিব্রিয়াম? বলা যায় কিনা? বলা যায়। হ্যাঁ, তো
তো এটাই আমি বলতেছি যে দেখো এই যে নর্মাল কারেন্ট ফ্লো এটাকে আমরা আসলে ইন টার্মস অফ ইকুইলিব্রিয়াম এক্সপ্লেইন করতে পারি, যেখানে এই যে এই ভাবে হ্যাঁ 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 তখন ইকুইলিব্রিয়ামে ছিল না 1000 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, এরকম এই ডেনসিটির চার্জ আমার ফ্লো হচ্ছিল পি থেকে এনে এবং অপোজিটে সেম ফ্লো হয়ে আমার ব্যালেন্সে ছিল, তো নেট কারেন্ট জিরো ছিল, তাই না? হ্যাঁ, বাট আমি যখন ভোল্টেজ দিছি যেহেতু এক্সটার্নাল সোর্স তখন নট ইকুইলিব্রিয়ামে চলে গেছে এবং কারেন্ট ফ্লো করতেছে, এবং সেটা কেন যে স্লাইড ডেভিয়েশন ফ্রম ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এই কারণে, তাই না? তো আমি আগে যেটা বলছি জিনিসটা কি এখান থেকে কিছুটা বোঝা যাচ্ছে কিনা যে হ্যাঁ যে আমরা ইকুইলিব্রিয়ামের হেল্প নিয়ে আসলে আমরা নন ইকুইলিব্রিয়ামের ফেনোমেনন গুলো এক্সপ্লেইন করতে পারি না। আচ্ছা, এখন আমি দেখো সেকেন্ড টপিকের নাম কিন্তু কি ছিল, থার্মাল ইকুইলিব্রিয়াম এবং স্টেডি স্টেট, তাই না? হ্যাঁ, সো স্টেডি স্টেটের ডেফিনেশন হচ্ছে ইন শর্টে, আমি যদি স্টেডি স্টেট বলি যে steady state definition in short হচ্ছে all processes are constant হয়ে গেছে constant with respect to time and all processes আচ্ছা এটাই যে সবগুলো প্রসেস হচ্ছে টাইমের সাপেক্ষে কনস্ট্যান্ট, ঠিক আছে? এখন স্টেডি স্টেটের সুবিধা কি? স্টেডি স্টেটের সুবিধা হচ্ছে অনেক ডাইনামিক, যেমন আমাদের হচ্ছে ইকুইলিব্রিয়ামের মাধ্যমে কি অনেক নন ইকুইলিব্রিয়াম ফেনোমেনা এক্সপ্লেইন করা যায়, তেমনি অনেক ডাইনামিক কন্ডিশন স্লাইড ডেভিয়েশন ফ্রম স্টেডি স্টেট আকারে এক্সপ্লেইন করা যায় বা কোয়াজি স্টেডি স্টেট আকারে এক্সপ্লেইন করা যায়, বুঝতেছো? তো আমাদের বোঝা উচিত যে স্টেডি স্টেট আর ডাইনামিকের মধ্যে আসলে পার্থক্য কি। জিনিসটাকে আমি যদি এভাবে দেখাই, আচ্ছা এইটা হচ্ছে আমার স্টেডি স্টেট, বাইরের আউটার সার্কুলার যেটা আউটার সার্কেলকে সরি দাঁড়াও আউটার সার্কেল যেটা আউটার সার্কেলটা হচ্ছে আমার স্টেডি স্টেট, দিস ওয়ান ইজ স্টেডি স্টেট and this is thermal equilibrium or equilibrium, ঠিক আছে? তার মানে যে প্রসেস থার্মাল ইকুইলিব্রিয়াম আছে সেটা অবশ্যই কি স্টেডি স্টেটে আছে, রাইট? কিন্তু যে প্রসেস স্টেডি স্টেট সেটা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতে পারে আবার নাও থাকতে পারে, তাই না? মানে থার্মাল ইকুইলিব্রিয়ামে যা আছে তা স্টেডি স্টেটেও থাকতে পারে, কিন্তু স্টেডি স্টেটে যা থাকতে পারে তা থার্মাল ইকুইলিব্রিয়ামে নাও থাকতে পারে। হ্যাঁ, কোন একটা প্রসেস স্টেডি স্টেট হইতে পারে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম না, বাট কোন একটা প্রসেস থার্মাল ইকুইলিব্রিয়াম হইলে সেটা অবশ্যই স্টেডি স্টেট, বুঝা গেছে? জি স্যার। কারণ থার্মাল ইকুইলিব্রিয়াম সার্কেলটা কি স্টেডি স্টেটের ভিতরে, বাট স্টেডি স্টেটের কিছু রিজিয়ন আছে কি থার্মাল ইকুইলিব্রিয়ামের বাইরে, তাই না? জি স্যার। বুঝতেছো? আচ্ছা আচ্ছা, আবার কে জয়েন করতেছে দেখি, অনুপমা দি এতক্ষণে। এনিওয়ে, সো দেখো আমি তোমাদের যে প্রশ্নটা যে কোশ্চেনটা করলাম একটু আগে যেটা বললাম, ইলেকট্রন তোমাদের ফর এক্সাম্পল যেমন স্টেডি স্টেটে আছে কিভাবে, ধরো একটা সেমিকন্ডাক্টরের ভিতরে 0.1 থেকে 0.2 তে 10টা ইলেকট্রন যাচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, 10টা ইলেকট্রন যাচ্ছে এবং 0.2 থেকে সরি 1 মিনিট পরে ধরো আফটার 1 মিনিট সেখানে আমার 12টা ইলেকট্রন যাচ্ছে, ওকে? এবং আরো 1 মিনিট পরে ধরো 14টা ইলেকট্রন যাচ্ছে, এবং সিমিলারলি ধরো 2 থেকে 1 এ 10টা ইলেকট্রন যাচ্ছে, 1 মিনিট পরে একই সময় যখন 12টা যাচ্ছে তখন 12টা ফেরত আসতেছে, 14টা যখন যাচ্ছে তখন 14টা ফেরত আসতেছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু কি, এই প্রসেসটা কি কনস্ট্যান্ট না উইথ রেসপেক্ট টু টাইম?
দেখো সময় যত যাচ্ছে এখানে কি নাম্বার অফ ক্যারিয়ার্স কিন্তু সেম থাকতেছে, যেহেতু 10টা যখন যাচ্ছে 10টাই আসতেছে, 12টা যখন যাচ্ছে 12টাই আসতেছে, 14টা যখন যাচ্ছে 14টাই আসতেছে। তার মানে এই দুই পয়েন্টে ডিফারেন্ট টাইমে আমার কি ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেম না? স্যার বুঝতেছো? ক্যারিয়ার কনসেন্ট্রেশন সেম, তার মানে কি এরা স্টেডি স্টেট আছে, তাই না? জি স্যার। কিন্তু এই যে এক্সট্রা ক্যারিয়ার গুলো আসতেছে 10টা থেকে যে 12টা হইলো 14টা হইলো, এই দুইটা ক্যারিয়ার কোত্থেকে আসতেছে? নিশ্চয়ই কোনো এক্সটার্নাল এক্সাইটেশন আছে, বুঝো নাই? বুঝতে পারছি স্যার। তার মানে কি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে পড়তেছে না। ধরো এক্সটার্নাল এক্সাইটেশন নাই, তারপরেও এই যে 2টা বা 4টা যে আসলো ইলেকট্রন, এগুলো কি আর ফিরে গেছে? যায় নাই। 10টা এসে 10টা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে যাচ্ছে, এই 12টা পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 তে যাচ্ছে, 2 থেকে 1 14টা যাচ্ছে। বাট এই যে 2টা আর 4টা যে এক্সট্রা হয়ে গেল, এই 4টা প্রথম কথা যে কোত্থেকে আসলো, এটা কোত্থেকে আসে? এক্সটার্নাল এক্সাইটেশন? ধরো এক্সটার্নাল এক্সাইটেশন আসে নাই, থার্মাল এক্সাইটেশন থেকেই আসছে। তাহলে এই 4টা রিভার্স হয়েছে কি আর এই 4টা কি আর সরছে? এখন এখানে যতটুকু ইনফরমেশন দেয়া আছে সেই অনুযায়ী না, এই 4টা রয়েই গেছে শেষ পর্যন্ত, তাই না? এক্সট্রা 4টা, বুঝতেছো? জি স্যার। হ্যাঁ স্টেডি স্টেটে আছে কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই। যদি এক্সটার্নাল এক্সাইটেশনের জন্য আসে তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই। যদি এক্সটার্নাল না টেম্পারেচারের জন্য আসে, তারপরেও যেহেতু এই এক্সট্রা 4টা ইলেকট্রনের ইফেক্ট তোমার রিভার্স ইফেক্টের মাধ্যমে ক্যান্সেল আউট হচ্ছে না, সেই কারণেও এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে নাই। বোঝা গেছে? জি স্যার, মানে এক্সট্রা ইলেকট্রন যেহেতু আসতেছে সেটা এক্সটার্নাল এক্সাইটেশনের কারণে আসতেছে। যদি না, আই এম নট নেসেসারিলি যে এক্সটার্নাল এক্সাইটেশন, আমি বলছি যদি থার্মাল এক্সাইটেশনের কারণেই আসে তাহলে এই, কিন্তু এই 4টা যে এক্সট্রা আসছে এগুলা তো কোনো রিভার্স ইফেক্ট দ্বারা আর ব্যালেন্সড হচ্ছে না, হচ্ছে না স্যার। হ্যাঁ, যদি ব্যালেন্স হতো তাহলে বুঝতাম যে না হ্যাঁ থার্মাল ইকুইলিব্রিয়াম আছে। মানে যে কারণেই হোক, এক্সটার্নাল এক্সাইটেশন হোক বা এক্সটার্নাল এক্সাইটেশন না হোক, এটা স্টেডি স্টেটে আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে। বোঝা গেছে? মানে এদিকে রিভার্সিবল প্রসেসটা আমাদের নট ট্রু। নট ট্রু, রিভার্সিবল প্রসেসটা নট ট্রু। বাট এই যে এখানে দেখা যাচ্ছে নাম্বার অফ কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশন 0.1 আর 0.2 তে অলওয়েজ সেম, তার মানে স্টেডি স্টেট নট থার্মাল ইকুইলিব্রিয়াম। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তো ডিফারেন্সটা তো বুঝতে পারছি আমরা না থার্মাল ইকুইলিব্রিয়াম আর স্টেডি স্টেটের মধ্যে, যে জি স্যার। কোনো একটা ফেনোমেনন স্টেডি স্টেট হলে সেটা থার্মাল ইকুইলিব্রিয়াম নাও হতে পারে, বাট থার্মাল ইকুইলিব্রিয়াম হলে ওটা অবশ্যই স্টেডি স্টেট। ওকে, জি স্যার। এই গেল আমাদের স্টেডি স্টেট এন্ড থার্মাল ইকুইলিব্রিয়াম। এর পরের টপিক আমাদের কি, সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ডিসকাস করব। হ্যাঁ, জি স্যার। নেক্সট ক্লাস কবে? 23, ওকে, 23rd বৃহস্পতিবার। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো। তিনটা নিয়ে নিতেছেন না স্যার? 3টা কেমনে? 2 দিন পর পর নিচ্ছি আমি। 2 দিন পর পর হলে 3টা হয়? 23 তারিখ করো, 23 তারিখেরটা করো, এরপরে আবার ডিসাইড করবো নি, আর গ্যাপ দিবনি একটা।